আমি ওকে দেখেই বলতেছি যে বাবা তুমি কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করো না, আমরা সবাই আছি, নো টেনশন, নো টেনশন। আম্মাকে দেখে সালাম দিলাম, যে কারণে সালাম দিতে আমার কাছে খেয়াল নেই যে আমার হাত বাঁধা, যে হাত উঠে দেখি দুইটা হাত উঠে গেছে আমার। মার চেহারা দেখে যেটা পাওয়ার আমি ওইখানেই কথাবার্তা ঠিক মতো বললো। তারেক রহমানের কোমর ভাঙছে দেখো নেই, দরজা খোলা, অস্ত্র ওপেন তাক করা আর কি, পিছনে অস্ত্র থেকে বললো যে নাম কি, তাই বললাম সানিয়াত। সানিয়াত বললো এই ঘাটটা ইয়া করে ধরে আর স্যার পাইছি এটাই। তখন মর্গের কথা বলছি, তখন তো বুঝে নেই যে আমি আমার ছেলেকে কিভাবে দেখবো মর্গে গিয়ে। মর্গে আপনি চিন্তা করবেন কি মর্গে যাবেন, মর্গে দেখেন ওখানে আছে কিনা। ভাই আমার এই হাসিটা থাকা রাখা খুব জরুরি। তো আমার কাজটা ছিল হচ্ছে কেউ ইনজুর্ড হলো কিনা, খাওয়া খেলো কিনা, কারো পানি লাগবে কিনা, বাবা মা ঠিক আছে কিনা, কারো বাবা মা অসুস্থ কিনা, মেয়েরা অসুস্থ হয়ে গেল কিনা, খুব দূরে থেকে এই জিনিসগুলো আমি মনিটর করছিলাম, বা যত যত সাধ্য ছিল আমি হেল্প করার চেষ্টা করছিলাম। আমাকে মূলত তুলে নিয়ে যায় হচ্ছে 23শে জুলাই রাতে। আমার মা তখন হসপিটালে, আমার বাবা ছিল না, আমার মেজো ভাইটা যে ডাউন সিনড্রোম, আমার নানু খুব অসুস্থ, ওনারা ছিলেন। তো আমার মেজো ভাইয়ের জন্য, ও তো ডাউন সিনড্রোম, তো ওর একটু রাতের বেলা হঠাৎ সে একটু পেস্ট্রি খাবে, একটু জিদ ধরেছিল, তো আমি একটু বাধ্য হয়ে ধরেন বসুন্ধরার নর্থ রোডের পাশে একটা দোকান ছিল, ওখানে ফোনে অর্ডার দিয়ে দুটো পেস্ট্রি নিতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে কেকটা কিনে জাস্ট বের হয়েছি, গাড়ির দরজাটা খুলেছি, তখন দেখলাম যে অনেকগুলো গাড়ি আসলো। তো পিছনের গাড়িগুলো আমি দেখছিলাম, কারণ ওগুলার দরজা খোলা, অস্ত্র ওপেন তাক করা আর কি। তো ওটা দেখতে আমি সামনের গাড়িগুলো টের পাইনি। সামনের গাড়ি থেকে নেমেই ধরেন আমাকে পিছনে অস্ত্র থেকে বললো যে নাম কি। আমি একটু চুপ ছিলাম, আমি বুঝতে পারি না কি হচ্ছে। আমি বললাম আমার নাম মুশরিফ মোহাম্মদ ইমরান। বলে আর কি নাম আছে? তাই বললাম সানিয়াত। সানিয়াত বলল এই ঘাটটা ইয়া করে ধরে আর স্যার পাইছি এটাই। তো টেনে নিয়ে ধরেন তাদের গাড়িতে উঠালো, উঠে পরে তারা বিভিন্ন জায়গায় ফোন টোন করলেন, ইয়ে টিয়া করলো, করে বলছে যে আবার নাম জিজ্ঞেস করছে। আমি বললাম, বলে আর কি নাম আছে? ওই সেম কথা। এটা আমাকে 3 থেকে 4 বার জিজ্ঞেস করছে। এখন কিছু আমার কথাবার্তা একটু অগোছালো হতে পারে, কারণ আমার ওই তাদের মেডিসিন আর ইনজেকশন, ওটার ইফেক্ট আমার এখনো ঠিক মতো আমি স্বাভাবিক হতে পারিনি। এই কথাটা আমি গতকাল আমার মা জেনেছে যে এই জিনিসগুলো ইউজ হয়েছে আর কি। তো অনেক কিছু হয়তো বা ভুলে যাই, মনে থাকে না, বা এই ইয়ার কারণে আবার একটু পরে মনে থাকে। রাতের বেলা ধরেন ঘুমাতে গেলে, আগে ওখানে তো ফ্লোরে ঘুমাতাম, খাটে শুতে গেলে মনে হয় যে আমি হঠাৎ করে উঠে যাই, মনে হয় যে আমি ঝুলে আছি আর কি। তো তখন একা একা বসে থাকি, হার্টবিট বাড়ে, ইয়া বাড়ে। তো এই জন্য ধরেন ওরা ওখান থেকে আমাকে মানে ডেকে, যে প্রথম যে ওদের ব্যবহার, ওখানে অনেকক্ষণ ছিলাম, ওই দোকানের সামনে অনেকক্ষণ ছিলাম। তো বাবার কথা জিজ্ঞেস করলো, আমি বললাম যে আমার মা অসুস্থ, ফরাজি হসপিটালে আছে। বাবা কই? আমি আব্বা ওইখানে। বলে শিওর? আমি 3 দিন আগে কথা হয়েছে। তখন বললো তো কেমন ছেলে 3 দিন আগে কথা হয়েছে? ভাই কেমন ছেলে বলতে পারবো না, তো আমার বাবা মার কাছে আমি খুব ভালো ছেলে। তো এটা আমি বলছিলাম আর কি, বাবা মার কাছে ভালো ছেলে। কথা হয় নাই কি হয়েছে এটা তো সিচুয়েশন ওয়াইজ, এটা তো আপনি বললে তো লাভ নেই। তো বলতেছে যে কথাবার্তা ঠিক মতো বললো, তারেক রহমানের কোমর ভাঙছে দেখো নাই। তাকে আমি কোনো কথা বলি না। কোথাকার উদাহরণ কোথায়? ওই যে আপনি ওই সময় তারেক রহমানের কথাটা বলছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যারের, পরে নিয়ে গেলাম, বললো যে গেলো আমার সাথে ফরাজি হসপিটালে। ভাটার থানার সামনেও যখন গেল, দেখলাম যে তারা সবাই উৎসুক আকারে যে সানিয়াতকে ধরছে, তারা খুব খুশি। আমি খুব অবাক হলাম যে ব্যাপারটা কি। পরে ফরাজি হসপিটালে আমাকে নিচে রেখে উপরে গেল, একদম ভেস্ট টেস্ট পরে, ইয়াটিয়া পরে, মনে হয় যে কোনো বিশাল অপারেশনে তারা যাচ্ছে। 15-20 মিনিট পরে তারা নেমে, দেখলাম যে আমার সাথে যারা গেল তারা আস্তে আস্তে বলছে যে আমার তো এই বেল্ট পরা থাকে সবসময়, কারণ আমার আগে থেকে স্পাইনের প্রবলেম। ডিবিতে যেমন ইয়েতে আমার মতো আরেকজন আছে, আসিফ মাহতাব, অবশ্যই চিনবেন তাকে, তারও কিন্তু আপনার একই অবস্থা, অনেক সাফার করেছে আপনার এই ইয়ার কারণে। ওকে অনেক ধন্যবাদ। ও অনেক সাইডে, ও আর আমার আরেকটা ভাই আছে, মানে ভাই বলতে ওইখানে গিয়ে ভাই হয়েছে আর কি, গোলাম দাস থেকে প্রিন্স,
ওরা না থাকলে আমার আরো অসুবিধা হয়ে যেত আর কি ওই সময়। শুধু অসুবিধা না, অনেক বেশি অসুবিধা হয়ে যেত। আমি হয়তো বা অস্ত্র টিকাটাও টাফ হয়ে যেত আমার জন্য। তো ওখান থেকে আমাকে কোমরের বেল্ট দেখে তারা আবার অস্ত্র বের করছে, বললো যে এটা কি। আমি বললাম যে আমার বেল্ট, আমার সাইটিকার প্রবলেম। বলে অস্ত্র নাই ভাই। আমি বললাম ভাই এটা স্পাইনের প্রবলেমের জন্য। বলে বৈধ অস্ত্র নাই লাইসেন্স করা। আমি বললাম না, কোনো অস্ত্র নাই। বলে কি রাজনীতিবিদের ছেলে হলে অস্ত্র নাই? আমার নিজের মনটা খারাপ লাগলো, রাজনীতিবিদের ছেলে হলে কি অস্ত্রবাজি করতে হবে? নিজের কাছেও প্রশ্ন লাগে, জাতির কাছেও প্রশ্ন লাগে, কি রাজনীতিবিদের ছেলে হলে কি খারাপ নাকি? এই একটা জিনিস দেখলাম, মানে সব সিচুয়েশনগুলো মানে একটার পর একটা হচ্ছিল। তো তো ওখান থেকে আপনার আবার এসে নিয়ে গেল আমাকে একদম ডিবি অফিসের দিকে নিয়ে গেল। যাওয়ার পথে ধরেন গাড়ি ব্রেক করে, তো আমি তো মাঝখানে বসা হাইয়েস্ট গাড়ির ভিতরে, আর পিছনে যারা বসা ছিল তারা এমনি একটিবার পিস্তলের পিছন দিয়ে ঠাস করে বাড়ি দেয়। আমার এখনো এখানে ইয়ে আছে, তার 20-25টা বাড়ি দিচ্ছে আমাকে। তখন ডিবি অফিস যাইও নাই। ডিবি অফিসে যাওয়ার পরে ঢুকার পর আমার তো জীবনের প্রথম ইয়া, ঢুকেই দেখি আমাদের রুহুল কবির রিজভী সাহেবকে। উনি আমাদের তাকিয়ে আছে। আবার দেখলাম ওখান দিয়ে দেখলাম আমাদের জহিরুদ্দিন স্বপন আঙ্কেলকে দেখলাম, এনি চৌধুরী সাহেবকে দেখলাম, আপনার রাশিদুজ্জামান মিল্লাত সাহেবকে দেখলাম, আমাদের এস এম জাহাঙ্গীর সাহেব আঙ্কেল ছিল, যার সাথে আমার সবকিছুর সাথে উনি আর আমি, প্রতিটা জিনিসের সাথে ওনাকে আর আমাকে একসাথে। এরপর আমাদের শিমুল বিশ্বাস আঙ্কেল ছিল, এটা একদিকে। এরপর যখন আরো ভিতরে গেলাম, আমরা 87 জন একটা রুমের মধ্যে। রুম তো অত ইয়া না, সবাই কি বলে ইলিশ ফাইল হয়ে ঘুমায় কোনা কায়দায়। বালিশ হচ্ছে পানির বোতল, ফ্রেশের পানির বোতল আছে না, এটা পানি ঢেলে একটা চাপ দিলে এটাই বালিশ। তো 30-35 জন ধরেন বসে থাকতে হতো, আর কেউ ঘুমাতো, তারা আবার সকালবেলা ঘুমাতো। এইভাবে ধরেন ডিবির প্রথম দিন আর কি আমার। এরপরে তো দ্বিতীয় দিন মানে ওই সকালবেলা আর কি, 24 তারিখ সকালবেলায় ধরেন এক পার্টে আমার টিয়া করলো, ফিঙ্গার টিঙ্গার এগুলো করলো দুপুরের দিকে। আর সন্ধ্যার সময় আমাকে ফার্স্ট নিয়ে গেল আর কি। 6 তলা একটা বিল্ডিং আছে এপাশে, জোনাল বিল্ডিং এর, ওটার 4 তলায়। আমাকে পরে বুঝলাম যে আমাকে যারা পিক করেছিল ওটা উত্তরা জোন টিমের। আমাকে এমনি কিছু জিজ্ঞেস করছিল যে আপনার বাবার নাই, আপনার সাথে কোনো যোগাযোগ নাই, আপনি কেমন ছেলে? বলছি ভাই যোগাযোগ নাই এটা কোনোদিন হতে পারে না। ওই 3 দিন যোগাযোগ হয় নাই, কারণ ছিল নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছু, প্লাস আম্মাকে বিদেশ নিয়ে যাওয়ার একটা ইয়া ছিল, কারণ আমার মার সিরিয়াস আপনার সার্ভিক্যাল প্রবলেম, অনেক বড় প্রবলেম আমার মায়ের। এগুলো নিয়ে কথাবার্তা। তো তারা একটা হতাশা প্রকাশ করলো, কি বললো না বললো, যে মানে কথা যে বলতেছে যে আপনি ছেলে হিসাবে ব্যর্থ। আমি তো আমার ছেলে হিসেবে ব্যর্থ আপনি কিভাবে বলতে পারেন? পরে বুঝলাম যে আমাকে তারা হাইপার করার জন্য এই জিনিসগুলো করছে আর কি। বলে ঠিক আছে পরে কথা হবে, কিন্তু 10 মিনিট পরে কিন্তু আমাকে আবার এই মাস্ক পরে আবার নিয়ে আসছে। যারা কথাবার্তা বলতেছিল এবার তাদের ভাষা হয়েছে আপনার শুরু হলো তুই থেকে আর কি। এবং তুই থেকে শুরু করে ধরেন ওনারা যেই ভাষা আমার সাথে কথাবার্তা বলছে, পরিবারের সাথে কিভাবে কথা বললো আমি জানি না, কিন্তু ওনারা মানুষের পর্যায়ে পড়ে না। সোজা কথা, আমি যদি কোনো অপরাধ করি বা যে কোনো কারণ হতে পারে, ঠিক আছে, হাজার উপায় আছে। আমি একটা দাবি এখনই করতেছি যে আপনার ধরেন এমন একটা আইন হওয়া দরকার, সেই আইনে যে আমার আপনার বাংলাদেশের প্রতিটি জনগণের যে মিনিমাম যে অধিকার, এই অধিকার যেন কেউ খর্ব না করতে পারে, মিনিমাম রাইটসগুলো যেন কেউ কোনো অবস্থায় খর্ব না করতে পারে। এই ধরনের ডিবি অফিসের যার যেটা কর্ম বা এরকম এই জায়গাগুলোর মধ্যে আপনার রিফরমেশন শুধু মুখে না, আগামী 50 বছরে কি হবে না হবে এটা যেন টোটাল কন্টিনিউয়াস প্রসেসে থাকে। কারণ এখন দেশে কিন্তু ওই যে আপনি বললেন যারা বিদেশ চলে তারা কিন্তু দেশে আছে, তো তাদের একটা পড়াশোনার কাজ, দূরদর্শিতা, ভবিষ্যৎ দেখার যে টুলসগুলো আছে এগুলো যদি একবার তারা পেয়ে যায়, ধরেন বাংলাদেশ আপনার নিউক্লিয়ার বলেন, বাংলাদেশ ওই আর ভাড়া করে আপনার রকেটের এগুলার করতে হবে না। এই দেশ অনেক স্বয়ংসম্পূর্ণ। ওনারা এই কথা বলতে বলতে প্রথমে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে চাইলো। এটা আমি আমার মার সামনে বলতে চাচ্ছি না, কিন্তু না মানে বলতে চাচ্ছি না এই কারণে যে এগুলা বলে তাদের ওই এগুলা তুলে
কোনো লাভ নাই। কারণ জিনিসগুলো খুব মর্মান্তিক ছিল, মানে কথাগুলা যে তো ওনাদের জন্ম হলো কেমনে? তাদের কি বাবা মা দরকার হয় নাই? সবারই তো বাবা মা আছে, সবারই পরিবার পরিজন সব কিছুই আছে, কিন্তু কথাবার্তাগুলো ওনারা এমনভাবে বলে, মারার সময়ও বলে যে আমি এতটুকু বলবো পশুর থেকেও খারাপ। কোর্টে নিয়ে আসা হয়েছে আমার, মানে আপনার দুপুরবেলা যখন কোর্টে নিয়ে আসা হয়, নামানোর পরে আপনার গারদে রাখা হয়, গারদ থেকে যখন কোর্টে নিয়ে আসতেছিল তখন আমি একটু চুপচাপ ছিলাম, কারণ এর আগের দিন ওই যে কথাগুলো বলছিলাম যে তখন মানে তাদের কথা হচ্ছে তারা হাইপার করবে, প্রতি উত্তর দিতে গেলেই তারা মারে, তখন আমার এগুলার সব কিছু অলরেডি খুবই আছে। তা আমি একটা জিনিস জানতাম যে আমার মা হসপিটালে, আমি মনে মনে চাচ্ছিলাম আম্মা যেন না আসে বা না দেখে আমাকে ইয়া করে। পিছন থেকে হঠাৎ করে আম্মা আসলেন, একজন বলে যে আপনার আম্মা আসছে। এটা মনে হয় 1 সেকেন্ডও লাগে নাই ভাই, আমার টোটাল নিজের ভিতরে যা কমতি ছিল এটা মানে 1 সেকেন্ড লাগে নাই, এই পুরোটা আমার পুরোটা আবার ফিল আপ হতে। নজর দেখলাম আমার মাকে, আমার এরপরে ধরেন 2 দিনের মায়ের আমি এটা এই এনার্জি নিয়ে আমি ছিলাম, এতটুকু আমি বলতে পারবো। 23 তারিখ মানে আফটার 12 24 তারিখ পরে যায় হয়ে গেল। তখন আমি আসলে জানি না, সারা রাতও জানি না। সকালবেলা ও যে আমার ওখানে গেছে তাও জানি না। সকালবেলা হঠাৎ করে ওর ফুপো আমার কাছে থাকতো, আমার মেঝো ননদটা, আপনার মানে আমাদের স্যারের ছোটো বোন, উনি আসার পরেও থাকতো। স্যার তো 3 দিন আগেই চলে গেছেন। ওর বাবা যেদিন গায়েবানা জানাজা হলো সেই দিন থেকে আর আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ দূরের কথা, ফোনও তো নাই যে ওনার সাথে আমরা কথাও বলিনি। তা আমি জানি যে উনি চলে গেছে, ছেলে বাসায় আছে, ও আবার ওকে টেক কেয়ার করে। আচ্ছা, ওদিন গেল, ওকে নিল, ওরা নার্সরা সবাই মানে নিজেরা বলাবলি করতেছে। তখন আমার ননদটা বলতেছে যে আপনাদের কি হলো আজকে, আপনারা সবাই যেন কেমন জানি সকালবেলা আপনার দরজা নক করছেন। না আসি নাই, ওনাকে তো আমাকে একটু মানে ঘুম পাড়াতে ঘুমের ওষুধ দিয়ে, সিভিয়ার পেন ছিল আমার, সার্ভিক্যাল স্পাইন, 2 বেলা থেরাপি নিতাম আমি। তারপরে ওনারা আসলো সকালবেলা এসে, আমি বলি কী হলো আমাকে একটু বলো তো। এখন ওরা একজন একজনের দিকে তাকাচ্ছে। ডক্টর বলছে, বলে কি ম্যাডাম আপনার ছেলে আসছিল। আমি আমার ছেলে কখন আসছে তাহলে? বলতেছে কি ওনাকে তো রাত্রেবেলা আনছে। তো আমাকে বলো নাই কেন তোমরা? বলে কি না ম্যাডাম আপনাকে কীভাবে বলি, ওনাকে নিয়ে আসছে। তখন আমি বলি তাহলে কি আমার ছেলেকে কি ধরে নিয়ে অ্যারেস্ট করছে নাকি? আমরা তো এমনি টেনশনে থাকতাম সারাক্ষণ। বলতেছে কি হ্যাঁ ওনাকে নিয়ে আর উপরে ওঠে নেই। আমাকে বললা না কেন তোমরা? বলে কি ম্যাডাম কখন বলি। আর ওরা খুব চাইছে যে আমার রুমে যাওয়ার জন্য। তাই ওরা সবাই তো মানে বলে কি আপনারা মহিলা পুলিশ নিয়ে আসেন, তাহলে আমরা রুমে ঢুকতে দিব। ওরা নাকি অনেক যতক্ষণ ছিল ততক্ষণ ওরা আমার রুমে যেতে চাইছিল। যাক ওরা আর যেতে পারেনি, ওনারা ঢুকতে দেয়নি বলে এটা আমাদের রুলে আসে না, আপনারা নিয়ে আসেন, মহিলা পুলিশ নিয়ে আসেন। তখন 24 তারিখ আমি পুরা আপনার যত আছে সিটি কর্পোরেশনের গুলশানের পাবলিক টয়লেটটা, আমি অসুস্থ, আমি কিছু মনে করে না ইউজ করেছি, আমি এত অসুস্থ ছিলাম। আপনার ইয়েতে গিয়েছি, আমি মেডিকেলে গেছি, ঢাকা মেডিকেলের সেই দৃশ্য আমাকে একবার বলে এখানে, আমি তো মাস্ক পরার ভয়ে কিছু বলতেছি না। আর পরিচিত প্রয়োজনে প্রয়োজন দিলে তো আমি শেষ বা কিছু একটা করবে ওরা। আমি একবার বলে ওখানে যান, একবার বলে ওখানে যান, তখনও ওর কোনো কিছু পাইনি, খুঁজে পাইনি আমি। সব যাওয়ার পর লাস্ট সব শেষ করে মর্গে, আপনি চিন্তা করবেন কি মর্গে যাবেন, মর্গে দেখেন ওখানে আছে কিনা। ভাই আমার তখন মর্গের কথা বলছি, তখন তো বুঝে নেই যে আমি আমার ছেলেকে কীভাবে দেখবো মর্গে গিয়ে। ওখান থেকে চলে আসলাম, যে খুঁজে পাই না, কোথায় আছে কোথায় গেছে। এমনি কিন্তু আমরা শুনতেছি অনেকে ধরে নিচ্ছে, অনেকে মেরে ফেলতেছে, অনেকে মানে গুম করে ফেলতেছে, কারোর অজানা মানে সব পরিচয় নেই। সব শেষ করে আমি ডিবি অফিসে গেলাম। তখন যেতে যেতে রাতের 12টা হয়ে গেছে। অনেক মায়ের আহাজারি সে ডিবির অফিসের সামনে। তো আমাকে রাতে একটু দেখেন, একটু দাঁড়ান, একটু দেখেন, একটু দাঁড়ান, এগুলো করে করে রাতে 1টা। ও কিন্তু জানে না এখনও আমার সেই একটা আমি আসছি। এসে আমি আবার হসপিটালে আসছি। এসে ওদিন রাত্রে ছিলাম, ভোরে তখন ওকে উঠাবে, আমার অ্যাডভোকেট নাজবা সে উঠাবে। ভোরে চলে আসলাম, তখন তো আন্দোলন, মানে চতুর্দিকে গণ্ডগোল হচ্ছে। আমি ফজর 7টার দিকে চলে গেলাম। 3টা স্কুটার আমি মানে
পাল্টাতে পাল্টাতে গেলাম আর কি। গিয়ে ওখানে বসে গেলাম। আপনার উকিল তখন আসেনি, ওনার বারান্দায় দাঁড়িয়ে আছে, আবার মিস করি বা কিছু। সেখানে মানে রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। রাস্তায় দাঁড়ানোর পরে ওরা তো রাস্তার ওদের একটা ব্যারিকেড আছে, ওই পর্যন্ত আপনাকে আসতে দিবে না। হ্যাঁ, অনেক আপনাদের অনেক ফটোগ্রাফার, সাংবাদিক অনেকে ছিল, কাকে আনে কাকে কখন ছবি তুলবে, এটা এখন আমার মনে হচ্ছে আর কি। তখন তো আর এত মনে হয়নি আমার। তখন তো আমার একটাই, আমি ওকে কখন দেখব। পথে আমি দাঁড়ায় আছি, দাঁড়ার পরে আমাদের ড্রাইভারটাও ছিল, আমার আমার নাম্বারটা ছিল। দাঁড়াইতে আছি, দাঁড়াই আছি এমনি। ওরা একটু আমাকে পানি এনে দেখ, বিস্কিট এনে দেখ, টানে দেশ আমি বলছি না, আমি যদি একটু কোথাও যাই তাহলে তো আমি হারাই ফেলবো, এই জন্য আমি যাচ্ছি না। তখন আনতে আনতে আমার মনে হয় হবে মানে আফটার জোহরের পরে। তখন আমি হঠাৎ করে খুলে দেখি আমার ড্রাইভার বলতেছে, ম্যাডাম স্যার ওকে আনছে, আমার ভাইয়াকে আনছে 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 ওনাকে আনছে। দৌড়াই আমি যাচ্ছি। এখন বুঝতেছি, দেখলাম পরে বুঝছি, এই যাবেন না, আমাকে ধমক দিচ্ছে, এই যাবেন না, ওখানে কোনো কাজ নেই, যাবেন না, খবর আমাকে বাধা দিচ্ছে বারবারে। আর আমিও অ্যাটেম্প নিছি যে আমার ছেলেকে তো আমি দেখবই। তারপর আমি ওই ওদের ফাঁকে ফাঁকেই ভিতরে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি তো ওকে দেখে, কিন্তু আমার কখনোই কল্পনা ছিল না যে আমার ছেলেকে হাত করা পড়াবে। এটা আমি মানে আপনার চিন্তাও করিনি। যখন ও আমাকে দেখবেন তো খুঁজতেছে, আমি এটা দেখার পরে করছি। আমি ওকে দেখেই বলতেছি যে বাবা তুমি কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করো না, আমরা সবাই আছি, নো টেনশন নো টেনশন, কোনো চিন্তা করো। তখন ওর মুখে একটা, মুখে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমানত, আল্লাহর হাওলা। এরপরে তো ওকে রিমান্ড চাইলো। রিমান্ড আমরা অনেক, যাইতে দেয় না আমাকে, সহজে তো যেতে দেয়নি, এটা নিয়মও না ওদের। এরপরে তো আপনার ওদিন রিমান্ড চাইলো। রিমান্ড চাওয়ার পর তো বুঝেনি একটা আমাদের কি অবস্থা। আর তো কারোর সাথে যোগাযোগ নেই, আমি বাসায় আসে নিষেধ। আম্মাকে দেখে আম্মাকে সালাম দিলাম, যে কারণ সালাম দিতে আমার কাছে খেয়াল নেই যে আমার হাত বাঁধা, যে হাত উঠে দেখি 2টা হাত উঠে গেছে আমার। মা বলছে নো টেনশন, ওটা তো ধরেন মার চেহারা দেখে যেটা পাওয়ার, আমি ওইখানেই, যেটা হচ্ছে একটা আল্লাহর একটা অসীম একটা মেহেরবানি, একটা যে শক্তি পেয়েছি। এরপরে আর আমার মোমেন্টটাই মনে হয় খুব 8-10 সেকেন্ডের বেশি হবে না জিনিসটা, এর বেশি না, এতটুকু। কিন্তু নেক্সট রিমান্ড পর্যন্ত এই কিন্তু আমার মার সাথে দেখা। আর কিন্তু আপনার মনে হয়েছিল পরে যে আপনি বের হয়ে আসতে পারবেন? বের হয়ে আসতে পারবো, নিয়ে চলে গেল পরে আবার। বের হয়ে আসতে পারবো প্রথমে তো বললো যে এমনি নিতেছি, ছেড়ে দিবে। কিন্তু আচরণ তাদের কোনো সময়, আমি কয়েকবার তাদের জিজ্ঞেস করা বা কিছু, আমার যে আয়ুষ বা অন্য অফিসার ডাকলে কেউ কোনো রেসপন্স ছিল না। বা কোর্টে আনার পরে যখন আমাকে 5 দিনের রিমান্ড দিল, 5 দিনের রিমান্ড দিতে পারে, মানুষের রিমান্ড তো অনেক অনেক রকমই শুনেছি বা অনেক ইয়েতে। বেসিকলি যেই মামলা তারা বলছিল যে উত্তরার পূর্ব থানায় 25 তারিখ থেকে ধরেন, মূলত যে জিনিসটা যে তারা এর আগে থেকে বলার চেষ্টা করছিল যে ওই যে আপনার তারেক রহমানের, আমাকে যখন ধরেছে তারেক রহমানের কোমর ভাঙার এক্সাম্পল দিল আমাকে, তা আমি উনি কিছু বললাম না, ঠিক আছে, কারণ উনি এরপরেও বলছে তারেক রহমানের সাথে তো অনেক ভালো খাতির, টেলিফোনে কথাবার্তা হয়। তা আমি চুপচাপ তাকিয়েছিলাম ওনার দিকে আর কি। তো বলে কোনদিন দেখা হয়নি বা কথা হয়নি। আমি 2022 সালে আমি যখন আমার ছোট ভাই গ্র্যাজুয়েশনের জন্য লন্ডন গেছিলাম, এটা বড় একটা সভায় ওনার সাথে দেখা হয়েছিল। এক কথার পরে ধরেন আর কোনো কথা হয়নি। ডে 1 থেকে শুরু হয়েছে ধরেন আপনার, বলে আচ্ছা ঠিক আছে যান। দোতলায় গেলে তো আবার আপনার যে টুপি পরানো হয়, টুপি পরা আবার 4তলা আনার পরে এই আমার শুরু হলো আর কি। পিতা সমতুল্য একজন বিএনপি সিনিয়র নেতা, এবং 3জনই খুব সিনিয়র, 3জনকে আমাকে একসাথে আপনার লম্বা করে দাঁড়িয়ে 4জনকে একসাথে নির্যাতন করা হয়েছে। এটা আমার কাছে খুব খুব লজ্জার ছিল, খুব কষ্টের ছিল যে যাদেরকে চাচা বলি, সমর্থন করি বা পিতৃ সমতুল্য, আমার সামনে তাদেরকে নির্যাতন করছে, আমি কিছু করতে পারিনি।
যেটা বলেছিল তারা যে যে আমার তাকিয়ে থাকতে হবে, আমি সবার পিছু ছিলাম। আমি আমি ভাবছিলাম যে মানে লাস্ট ডে রিমান্ডের আর কি, কালকে তো চলে যাব, যা মায়ের খাওয়ার তো খাইছি, আর আমি তাকাইনি। এটা কি ধরনের একটা সেন্স হলো যে ওনাদেরকে মারবে, আমি তাকায় থাকবো? খাটো করা, ছোট করা, তারা এগুলোর ব্যাপারে এত এক্সপার্ট। এই কাজগুলো যদি পজিটিভ ভাবে যদি দিত, তাহলে দেশের অবস্থা আরো অনেক আগে আরো উন্নত হইতো। আপনার ভালো মানব সম্পদ তৈরি হইলে তো আপনার বেটার বেটার আউটপুট পাওয়া যেত। আর পুলিশ ডিবির মতো হচ্ছে এত সেন্সিটিভ অর্গানাইজেশন গুলোতে। আমার 25 তারিখ থেকে নিয়ে ধরেন তারেক রহমানের সাথে কবে দেখা হয়েছে, কে কে ছিল লন্ডনের মিটিং এ, কি কি আনছো, কি বলে রামপুরায় কে কে ছিল, এর নাম বলতেছে, ওর নাম বলতেছে। তাদের কথা হচ্ছে যে রামপুরা থেকে উত্তরা যা কিছু হয়েছে এটা আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান স্যার দেশনায়ক তারেক রহমানের ফান্ডিংয়ে এবং ওনার ইশারায় আমি এবং আমাদের উত্তরা ঢাকা মহানগর যে এস এম জাহাঙ্গীর সাহেব, আমরা দুইজন মিলে এই টোটাল এক্সিকিউট করেছি। এবং এই কাজগুলা ধরেন আপনার যত লোক করেছে, যতভাবে করেছে, আপনার যত লোক মানে যত কিছু হয়েছে, এটা আবার একটু নিয়ে না, টোটালটাই দেশনায়ক তারেক রহমানের অর্ডারে, ওনার ফান্ডিংয়ে আমি আর আমাদের উত্তরার এস এম জাহাঙ্গীর আঙ্কেল, আমরা দুজন মিলে আপনার রামপুরা থেকে উত্তরা এই সেতু ভবন বলেন, ইয়া বলেন। আমি একবার ডিবিতে ছিলাম, তখন আমাদের এক কাজী শাহিন আঙ্কেল, আপনার উনি যুবদল করতেন, ওনাকে বাসা থেকে উঠে নিয়ে আসছে। তো উনি বলতেছে যে উনি টিভিতে দেখে আসছে যে ডিবির হারুন সাহেব বুঝি বলতেছে যে আমি তারেক রহমানের সাথে ডেইলি যোগাযোগ, প্লাস আপনার সেতু ভবন, এটা সেটা। তা আমি ওনাদিকে কতক্ষণ তাকিয়েছিলাম যে ব্যাপারটা কি, এখানের কথা ওইখানের কথা দেখি মিলে বা ইয়া মিলে। তো আপনি উত্তর দিতে গেলেও মায়ের, চুপ থাকলেও মায়ের, চিৎকার করলেও মায়ের, এনি মুভমেন্ট অফ বডি মার, রেগুলার তো হচ্ছে, এটা তো আলাদা। আমি প্রথম দিন না আপনার প্রথম 20 মিনিট বুঝতেই পারি নাই, চিল্লাচ্ছি তো ঠিক আছে, মারতেছেটা কেন, কারণটা কি? পরে আবার শুনলাম যে ডিজিএফআই ওখান থেকে রিপোর্ট যে আমি ঢাকায় নোয়াখালী ফেনীমুখী যা আসছে, যেহেতু আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জে, এখানের পুরো দায়িত্বে আমি ছিলাম, এইসব মিলে আর কি। তো মারার সময় তারা তো ধরেন দুজন দুজন করে মারে, মানে একদিকে একদিকে, আবার তারা 10টা বাড়িতে 10টা বাড়িতে, আবার 10টা 10টা, আবার পিছন থেকে আরো দুজন আসে, আবার 10টা, তো এইভাবে ধরেন আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা 1 ঘন্টা। তাদের টায়ার্ডনেস আছে, আমাদের কোনো টায়ার্ডনেস নেই। মারার পরে নিচে নামায়, 4তলা থেকে আপনার নিচতলায় নামায়, দোতলায় উঠায়, আবার নিচতলায় নামায়, আবার 3তলায় উঠায়, আবার নিচতলায় নামায়, আবার ঘুরায়, আবার উঠায়। পানি বা কিছু একটা, দুইটা জিনিস ছিল, যে দাগ পরা যাবে না আর পানি খাওয়ানো যাবে না, এটা হচ্ছে স্ট্রিক্ট রুল। এবং ডিবিতে ভালো মানুষ আছে, যেমন আমার যে আয়ু ছিল, ইয়া ছিল, তারা ভালো ছিল, তারা তো মানে সিগনেচারি অথরিটি থেকে শুরু করে জোন টিম যেগুলা, ওগুলা মনে হয় হারুন সাহেবের একদম নিজের কেনা গোলামের মতো আর কি, সে যা বলে এখন তাই করে। অন্য কারো কিছু যে তারা যে বাংলাদেশ সরকার একটা পার্ট বা কিছু একটা, ওইটা না, তারা হচ্ছে ডিবি হারুনের কেনা গোলাম, সে যেভাবে বলে ওইভাবে করে। তো আমাকে যেভাবে টর্চার করে, এরকম আরো অনেকে, কেউ বাদ নাই, কারো কম কারো বেশি। কিন্তু আমার ধরেন এই ডেইলি এই যেটা হচ্ছিল, এটা আমি, কারণ সেকেন্ডের দিন যখন আনলো, কোনো কথাই নাই, মানে
কেউ কোনো টু শব্দ করে না, গালিগালাজ করে আর মারে, গালিগালাজ করে আর মারে, মানে আছে না যে কিছু বলবে। জি। থার্ড ডের দিন এসে আপনার বলে আজকে তো আপনার মনে হয় আমি যা বাঁচাইতাম বাঁচাতে পারবো না, আপনার মা যে হসপিটাল ইয়াতে কোর্টে আসছে। আমি বলছি কোর্টে আসতে আপনারাই তো জান, আমার মা হসপিটাল থেকে আসছে। বলে এই ভিডিও করার কি দরকার ছিল? আমি ভিডিও কোন ভিডিও? ওনারা যে কথাবার্তা যেগুলো বলে এগুলো তো সবাই তো আপনার দেখে মনে হয় যে আপনার মানে কি বলবো, ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার সিনড্রোমের সবাই রুগী, মানে যারা মানে সবগুলো হচ্ছে আপনার মনে হয় যে এটা ক্র্যাকপট, নলে আপনার মানে অমানুষের থেকে আর অন্য কিছু না। তো এদের কোনো কথাবার্তা ধরেন এই ভালো কথা বলতেছে, 10 মিনিট পরে ওই আমাকে মারতেছে, আমি তো গলা বুঝতেছি যে সেম পার্সন। তো বলে আপনার তো আর সেভ করতে পারলাম না স্যার, আর সবাই খুব খ্যাপা, এই ভিডিও আপনার মা সহ আপনি। আমি ভাই ভিডিও কোন ভিডিও? আমি তো আসলে তো ভিডিও কোনটা আমি তো বুঝতে পারিনি ভাই জানে। আমি ভাবলাম ওনারা করলো না নতুন কোনো আবার একটা তো আছে তার মানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যারের সাথে এটা নতুন আবার কোনো কিছু আনলো কিনা। কারণ যেখানে একটু কথা বললেই যেখানে মারে, তো মানে আপনি তো জানেন না আপনার সার্ভার থেকে ভিডিও এসেছে। একদম না। তো ওই দিন ধরেন এমন তো ধরেন যা করে, ওই দিন পরে আমি শুনেছিলাম আমাকে টোটাল 9 জন মিলে মারছে। একটা পর্যায়ে গিয়ে ধরেন আমি একটা জায়গায় নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, যখন আমার মা নিয়ে কথা হয়েছে যে মা ছেলে ভিডিও মারাও। আমি তখন বলছি এই আপনার নাই, আপনার নাই, আর আপনাদের সন্তান নাই, সমাজ নাই বা কিছু নাই, আজকে আল্লাহর কাছে বিচার দিলাম, মারবেন মারেন, মা নিয়ে কথা বলবেন, যত জোরে মারবেন আমি তো উত্তরের পরে আরো ইয়া দিব। তো দেখলাম ওই দিন বেশ আমার আর বলতে গেলে সেন্স না থাকার মতোই আর কি। তা আবার ধরেন একটু যখন ইয়ে তখন বলে নাপা খাও, তখন বলছি আমি কিছু খাই নাই। বলে না ওষুধ এমনি খাওয়া যায় নাপা। আমি বলছি ভাই আমি খাবো না। তা আবার খারাপ বন্ধু খাবি না মানে চোখ বন্ধ করে জোর কেউ নাপা ওষুধ খাওয়ায়। পরে বুঝলাম যে এই ওষুধগুলা আসলে নাপাও ছিল না, এগুলা সিজোফ্রেনিয়ার ওষুধ ছিল, মানে পাগলের ওষুধ ছিল আর কি। পুশ আপ 2বার ইয়া দিছি, যে কারণে আমি এখনো কথা বলছি ঠিক আছে, একটু পর মনে করে করে কথা বলতে হচ্ছে, আজকে আমার একটু বেশি খারাপ লাগছে, আমি সরি। তো ওই দিন আবার কখন যে আমাকে আবার নিয়ে গেছে ফেরত আমার খেয়াল অ্যাকচুয়ালি প্রপারলি খেয়াল নেই। আমার ডে 3 রিমান্ডের, ডে 4-এ ধরেন এটার থেকে আরো 10 গুণ বেশি হয়েছে। আমি শুধু এতটুকু আমার মার সামনে বেশি কিছু আর বলবো না, যদি কালকে একটু বেশি বলে ফেলছে আজকে আর বলবো না, মানে 10 গুণ আরো বেশি, মানে রাতের। আর ন্যায় হচ্ছে রাতের বেলা, দিনে নেন বিকালে নেন বা কিছু একটা হোক, তখন খেতে তখন হারুনের ভাতের হোটেল সবাই চিনে, খাওয়ার সময় তো ওই সময় ডাক দেয়, তখন বলে খাইছেন খেয়ে নেন ভাই, নিয়ে যাবেন জানি কি করে মারবেন, এই সময় খাইতে ইচ্ছা হয় কারো না, আসার পরে কারো খেতে ইচ্ছা হয়। তো জন্য বলছিলাম যে ওই যে প্রিন্স আর যদি আসি মাহতাব না থাকতো আমার এই জিনিসগুলো খুব কষ্ট হয়ে যেত। চোখ বাঁধা অবস্থা আমাকে তো ধরেন এই মাস্ক বা জমটুপি পরানো 2বার না 2বার বা 3বার আমার ওই গামছা দিয়ে চোখ বাঁধা, চোখ এমনভাবে বাঁধে কিছু দেখার তো উপায় না, মনে হচ্ছে সব বের হয়ে যাবে আর কি। আর এমনি আপনার যদি জমটুপি পরানো থাকলে আপনার ইয়া পরানো থাকে হ্যান্ডকাপ, আর যদি আপনার গামছা দিয়ে চোখ বাঁধা থাকে তখন হাতও গামছা দিয়ে বাঁধে, কারণ ওরা ঝুলায়, তো শুধু গামছা দিয়ে বাঁধে, বেঁধে আবার হাতে গামছা দিয়ে বাঁধে ঝুলায়। 28 তারিখে আপনার 11টা 11:30টার সময় আপনার 8:30টার সময় নিয়ে যাওয়ার পরে 11:30টার সময় আপনার আমার আবার ইয়েছে। তো আমি যখন এই বিল্ডিং থেকে বিল্ডিং যাচ্ছিলাম, আমি আস্তে আস্তে হাঁটছিলাম, আমার অবস্থা কিন্তু এমন ছিল না যে আমার পা বাঁকা বা কিছু একটা, ডান পা কিন্তু আমার বাঁকা ছিল না। আমিও দেখছি ডিবির হারুন সাহেবকে, উনিও আমাকে দেখছে, আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, 12:30টার সময় আবার আমাকে ডাক দিচ্ছে। তখন আমাদের বিএনপি সিনিয়র কিছু নেতৃবৃন্দ খুব রিয়াক্ট করলেন,
তো কে কার কথা শুনে। 12:30টার সময় এবার আমার আয়ুকে নিয়ে আসে হচ্ছে আমাকে মারার জন্য। তো উনি খুব চেষ্টা করে আপনার যে অন্যভাবে একটু দেখানো যায় বলতে কি আপনার প্রতিটা রিমান্ডের প্রতিটা মারার যিনি ইয়াগুলা আবার ডিবি প্রধানকে ভিডিও করে দেখাতে হতো। তার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে হইলো ঠিক মতো, না হলে আবার মানে এটা হচ্ছে ধরেন ওই যে প্রিন্টারের মতো, এটা হয়নি আবার করে নিয়ে আসো, এই টাইপের মনে হয় আমরা প্রিন্টার মানে কাগজের মতো আর কি। তো বেচারা ধরেন একটু ভিডিও করে একটু আপনি চিল্লাবেন, আপনি এমনি এমনি, কারণ আমার ব্যাপারটা আপনার ধরেন পরে যে একদম ডিবি অফিসের এমন কোনো ব্যক্তি ছিল না যে জানতো না যে সবার সাথে সব হচ্ছে, এই ছেলেটার সাথে আলাদা করে মানে এক্সট্রা হচ্ছে আর কি। তো ওই ভিডিওতে বেচারা ধরা তো খাইছে। আমার তো ধরেন যদি অন্য সিচুয়েশন হতো তাহলে তো ওনার তো চাকরি বা ওনার একটা বিশাল পানিশমেন্ট হতো এই পুরো টিমে। আর আগের টিম মারবে না, কারণ তারা অলরেডি 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো তারা মারছে। তা আমি এমনি বসেছিলাম ইয়ার মধ্যে একটা জায়গায়, ছোট্ট বাধা তো সম্ভবত 2টা-2.30টার দিকে আবার ঠাম করে একজন আসলে এসে আমাকে গালি দিয়ে লাথি একটা মেরে আমার ঝুলাই দিল আর কি ইয়ার মধ্যে। তো ঝুলাই দিলে যেটা হয় আপনার শুধু পায়ের এটা শুধু আপনার মানে ফ্লোর মাটিতে থাকে, আর বাকিটাই আপনার। আমার তো এমনি ইয়াতে এটা সেকেন্ড টাইম আমার। একজন আসলো, একজন না কজন, দুজন আসলো। আসার পরে একটা গালি দিল, গালি দিয়ে বলতেছে, তো আমি বললাম যে ভাই আমার ডান পায়ের মানে হাঁটু বলতে পারি না, হা বলতে বলতে উনি আমার এই ধরেন এখানে মনে হয় আমার ধরেন আপনার এক জায়গায় 10 মিনিট মাস। তার খুব তার সারাদিন ডিউটি, রাতের বেলা তার আবার তাকে আনতে এসে সকালে আবার তার যেতে হবে, ওই যার পার্সোনাল ওইটা সহ। এরপরে আরেকজনের ইয়া করে আমার এই পায়ের এই গোড়ালিতে এখানে ধরেন এগুলার এখানে যেমন বুঝতে পারবেন যে আমার এই দাগগুলার এই যে আছে না, এগুলা ধরেন এখানে ইয়া হয়নি আপনার, কিন্তু আর এই পাশগুলো তো আছে আমার। এখানে ধরেন আপনার এই লাঠি দিয়ে ছ্যাঁচা শুধু আমার, যে কারণে আমার এই আঙ্গুলটা আমি কোনো ফিল নাই, আমার এই আঙ্গুলটাতে কোনো ফিল নাই, এগুলাতে কোনো ইয়া নেই, কিছু পাই না আমি, কিন্তু বাড়ি দিলেও কিছু হয় না আমার। তো এটাই করার পর আমার এইটাকে আমি ঠেকে ও ফুটবল প্র্যাকটিস করে বসি। তো আমার এই জায়গাটার মধ্যে মনে হয় 50 থেকে 60টা লাথি দিচ্ছে আমার এখানে বুট দিয়ে আর কি, পেনাল্টি শট প্র্যাকটিস করে বসি। তো আমার এই জায়গাটার ভিতরে মনে ঢুকে গেছে, যে কারণে পরে আমাকে যখন রাত্রে না ভোরবেলা ফজর আজান দেয় মনে হয় আমার ঠিক ওরকম আওয়াজ, তখন ওই যে আমাকে নিয়ে যাচ্ছিল সে বলছি ভাই এখানে একটু বুদ্ধির সাথে কাজ করতে। কি বুদ্ধি? এখানে আসলে তুমি একটু খোঁড়ায় হাঁটতা, তাহলে আর হারুন স্যার দেখলে আর ডাকতো না। মানে আমি যে একটু নর্মাল ভাবে হেঁটে গেছি এটা তার পছন্দ হয়। তো যাই হোক, তো এরপরে ধরেন এক তো হচ্ছে এটা বিএনপির, আরেকটা হচ্ছে তার থেকে হঠাৎ করে ক্ষোভ বেড়ে গেছে এই ভিডিও। কিন্তু আমি তো ভাই তখন ভিডিও তো কিছুই জানি না। তবে এর পরের দিন ডে 5 যখন আপনার সায়েন্স ল্যাবে যখন আবার আন্দোলন শুরু হলো, সব স্টুডেন্টরা যখন আবার একত্রিত হওয়ার চেষ্টা করলো, ওখান থেকে 14 জনকে কিন্তু আপনার অ্যারেস্ট করা হয়, নিয়ে আসা হয়। একটা ছেলে যে বলে ভাই আমার বোনটা বাসায় একা, আমার ইয়েটা। তো এর মধ্যে কয়টা ছেলে আমার কাজ তো ছিল ভাই দিনে ঘুমাও রাতে মার খাও। কারণ কারণ এই কারণ হচ্ছে যে সিসি ক্যামেরা যেগুলা ওখানে আছে, আমাকে দেখলে আমি পরেই বুঝলাম যে আমার মুভমেন্ট করলেও এখান থেকেও ঘটনা। তখন বুঝলাম যে না ভাই আর তো কত, আমি মুভিং, এটাও তাদের সমস্যা আছে যে আমি টোটালি ফ্ল্যাট কিনা। তখন আমি কাউরে এই কথাটা কিন্তু আমি কাউরে বুঝতে দিতাম না, কারণ আমি আমার সাথে কথা বললে তার যদি কোনো ইয়া হয়, মানে এখানে কোন সময় কার কি হয়, সবাই আমি কে বেশি কে কম
মার খায় নাই, টর্চার হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, এমন কোনো মানুষ নাই। টপ টু বটম, সিনিয়র বলেন, জুনিয়র বলেন, বাদ নাই। কে কাকে কে কিচ্ছু যায় আসে না। তো ওই ছেলেগুলা যখন আমি দেখতাম, দেখে আমি ডাক দিলাম। একজনের নাম আরাফ, আমার কিছু মনে আছে, সাফওয়ান। তো আমি বলছি, ভাই কি হয়েছে? বলে, ভাইয়া আপনার চেহারাটা খুব চিনা চিনা, একটা আমাদের এখন যে ভিডিওটা না, ওই এখানে আপনার চেহারাটা খুব মিল। আমি বললাম, কি ভিডিও? ভিডিও শোনার পরে তো আমি, ভাই ভিডিও তো একটা হয়ে গেছে। বলে না, ওখানে একজন মা তার ছেলেকে সাহস দিচ্ছে পিছন থেকে হাত করা, আপনারও তো কালো গেঞ্জি পরা। আমি বলছি, তাই নাকি? বলে, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা, এটার উপরে আমরা ধরেন আমাদের নতুন একটা উদ্দীপনার সাথে, আমার নিজের বাসায় আমার মা আমাকে 3 দিন বেরোতে দেয়নি। এই ভিডিও দেখার পর আমার মা আমাকে তো ছেড়ে দিয়েছে, 2 দিন পর আমার মা নিজেও রাস্তায় নেমে আসছেন বাবা সহ। অনেক ভালো লাগছে। আমি ধরেন এখন আমি যতবারই কথা বলি, এটা যেমন একটা ভালো লাগার, আমি যতদিন বাঁচবো, 19 তারিখে এখানে যখন গোলাগুলি হয়, তো যেটা আরেকজন মায়ের কথা বলতেছিলাম, তো হেলিকপ্টার থেকে যখন প্রথম গুলি এখানে করে, তো সবাই দৌড়াচ্ছে, আমার ওই ফুটেজটা আছে আমার কাছে। একটা মা, তার সাথে 4 বছরের ছেলে, তো ছেলেরে নিয়ে মা দৌড়াচ্ছে, 10 গজ যাওয়ার বা 15 গজ যাওয়ার পরে সবাই ধরে মাকে আটকেছে। ছেলের যে এখান থেকে গুলি ঢুকে এখান থেকে বের হয়ে গেছে, মা খেয়াল করে নাই। দৌড়ানোর সময় তো মা তো ছেঁচড়ায় আনছে ছেলেকে, তো ছেলেটার মুখে ময়লা টয়লা। তো ওই যে মায়ের আর্তনাদ, বিলাপ, ঠিক আছে, মা কি জিনিস, আর এখানে মা কি জিনিস। আমার ধরেন ওই প্রতিটা ছেলে যখন আম্মাকে গারদে দেখলো, এটা বিশ্বাস করবেন না, কি কান্না, মানে ওদের মা, ওদের আমি আমার মারে আমি পাইনি ওই সময় গারদের ভিতরে। মানে বয়স কত ছেলে পেলের, 16, 17, 18, 20। আমি কালকে বলতে বলতে আমি সেম ইমোশনাল ভাই। আমার আমার এখন অন্য কিছু নাই। যখন আমি এগুলা যখন চিন্তা করি বা নি, যে মুহূর্তগুলো এমন, ট্রমা থেকে বের হওয়ার মতো কিন্তু উপায় এখনো ঠিক মতো আমার আসে নাই। এমন না যে আমি চেষ্টা করছি না বা কিছু না, বাট আমার ওষুধের ইফেক্ট গুলা বা ইয়াগুলো এখনো যেহেতু যায় না, জিনিসগুলো বারে বারে আমার, কারণ এই বসুন্ধরা থেকে শুরু করে এগুলাতে যখন আমাকে উঠায় নেওয়া হয়, এর আগ পর্যন্ত আমার দেখা 8 জন শহীদ হওয়ার আমি দেখেছি। আমি ফেরত আসার পর তখন আমাদের বেগমগঞ্জেই 11 জন, এর মধ্যে একজনকে পাওয়া গেছে, সেই প্রথমে দেখি, সে ছাত্র না, কিন্তু তার যাত্রাবাড়িতে সে কাজ করত প্রথমদের মধ্যে, তাকে তাড়াহুড়া করে বুঝে দেওয়া হয়েছে। আমাদের বিএনপির লোকজন ত্রাণ দিতে গিয়ে তার বাবাকে আর বোনকে পাওয়া গেছে ওইখানে। তারপরে পুরোটা বেরোয়, আমি জানতাম 10 জন টোটাল। এই এরিয়াতে আরো 46 থেকে 47 জন, 57 থেকে 58 জন উইদিন আমার দেখার মধ্যেই নাই। 57 জন 58 জন লিস্ট আদৌ কি কারো কাছে আছে কিনা আমার জানা নাই। তো যখন শুনি যে না, যে এই ছেলেগুলা বলতেছে যে ভাই মিলিয়নস অফ ভিউ, আমি লাইক মানে কি বলতেছে, কোন, আমার তো মিলাতে পারছি না। কেউ বলে 8 মিলিয়ন ভিউ, কেউ বলে 4 মিলিয়ন ভিউ। আমিও ধরেন একটু মানে সোশ্যাল মিডিয়াতে আমি একটু কম, নিজের মানে আমার ইউসেজটা কম। আমার মা তো এখনো আমি শিওর উনি বলতে পারবে না আসলেও কি হয়েছে, মানে আমার মার তো ফেসবুক অ্যাকাউন্ট নাই বা আমার আব্বারও নাই। আমার মা আসলেও কিন্তু মানে আমি যে সময় আপনার বের হয়ে আসার পর যখন আমার কমেন্টগুলো পড়ছিলাম, আমার মা বেশ অসুস্থ, আল্লাহ অনেকভাবে ধরেন মানুষকে উসিলা দিয়ে দেন।
এই দোয়ার কারণে ধরেন আমার মার এখন সুস্থতাটা, এই সুস্থ হওয়াটা কিন্তু পসিবল ছিল না। এরপরে আমার মা ধরেন গত 17 দিন বন্যার কাজে পুরো এলাকা, এই স্ট্রেংথটা আমার মনে হয় যে ওই দোয়াগুলার কারণে আমার মা পেয়েছে, আসছে, এখন আমার সাথে আছে, আমাদের সাথে আছে। তো আমি মানে আপনি বলবো মানে এটা বুঝাতে পারবো না, জানেন আমার সবগুলা মানে সুন্দর কিছু মোমেন্টের মধ্যে একটা যে আমার মাকে দেখে যে আমি হাসিটা দিছি, এটা আর হাসি কেন আসছে এটা তো বলতে পারবোই না, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে যে আমার মধ্যে ধরেন একটা মানে যা খালি ছিল পুরা 1 সেকেন্ডের মধ্যে পুরোটা ফিল আপ হয়ে গেছিল আর কি। এরপরে এই ছেলেগুলার কথাগুলো শুনে যে যে ওদের বুঝি আন্দোলনের, আমার কাছে আন্দোলনের কত 17 বছরে কিন্তু অনেকটুকু, এতটুকু বুঝতে পারছিলাম যে এবার বড় কিছু হয়ে যাচ্ছে, এবার যদি ইয়া হয়, কারণ আমি তো আমার হিসাব করি আমার দ্বিতীয় কেসের আমি ভাবছি রিমান্ড যেভাবে যা করছে এই 5 দিনে, এরপর আমার এমনি ক্যাপাসিটি ছিল না কোনো কিছু নেওয়ার বা ইয়া করে। তো রাত্রে আবার 4:30 ওই 5টার দিকে আমাকে উঠে আবার আমার নামে ভুল ছিল, ওমর শরীফ মোহাম্মদ ইকবাল লেখা, আমি বলতে জেলে টেলে পাঠিয়ে দিবে, এই কারণে আমার নাম আবার সুন্দর করে ঠিকঠাক করে দিছি আর কি, যাক একটু বাঁচা যাবে। সকালবেলা জাহাঙ্গীর আঙ্কেল আমাকে বলতেছে, সানিয়াত আমার কেন জানি মনে হয়, শিওর না, তোমার আর আমার মনে হয় একটা কেস আছে। তো গেলাম, যাওয়ার পরে মেট্রো রেল, মেট্রো রেলের আগুন। তো আমি হচ্ছি মনে হয় 27 নম্বর আসামি, টোটাল আসামির সংখ্যা 600-র উপরে মনে হয়। এক কোর্টে তো আপনার মামলার জন্য, আরেক কোর্টে হচ্ছে আপনার রিমান্ড শুনানির জন্য। রিমান্ড তো ধরেন প্রথমবারের মতো, আর রিমান্ড ঠিক আছে, রিমান্ড যে এরকম ভাবে যাবে বা রিমান্ড যে এভাবে হয়, শুধু আমি এরকম একা না, এরকম আমাদের ডেমরা ছাত্র দলের মাসুদ রানা আছে, মাসুদকে সামটাইম 1.5 দিনও ফেরত দেয়নি একবার নিয়ে গেল। এই যে এডিসি মশিউর সাহেব অ্যারেস্ট হলো না, দেখেন ঠিক আছে, আল্লাহ যদি একটা কুদরতি একটা যদি ইয়া দিত যে তার কর্মকাণ্ডগুলোকে সিসি ক্যামেরা বা কোনোভাবে একটু দেখানো যেত না, মানুষের মনুষ্যত্ববোধের থেকে মানুষের সব উঠে যেত। মানে ওর মানুষ কেন, এনাদেরকে যদি ওপেনই বলি আমাদের সাথে যা হয়েছে এটাকে যদি আপনি 1000 গুণও অ্যাড করেন, তাও তার বিচারের 1% কেন 0.1% হবে না। এরপরের কেসে মেট্রো যখন রিমান্ডে নিল, মানে সরি রিমান্ড শুনানিতে নিল, নেওয়ার পর আয়ুষ সাহেব বলতেছে যে মাননীয় আদালত, প্রধানমন্ত্রীর স্বপ্ন ধ্বংস করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন যে এখানে শত শত লোক ঢুকে, এখানে প্রধানমন্ত্রীর স্বপ্ন 40 বার বলছে মনে হয়, প্রধানমন্ত্রী চোখের পানি, মানে আমি তো ভাই জানি না প্রধানমন্ত্রী কাঁদছে না কি করছে, হাসছে, এটা তো আমি কই দেখছি। সারা দেশের হাজার হাজার মানুষ মারা গেছে, পরে বুঝলাম ওটাতে উনি একটা দুঃখ প্রকাশ, একটা সরি বলা, ঠিক আছে। তো স্বজন হারানো তো ওনার স্বজন তো সবারই আছে, আমি ওনাকে খুব কটাক্ষ করে কথা বলতেছি না, আমাদের ওই এডুকেশন ফ্যামিলি ব্যাগ ওই এডুকেশন দেয় নাই কেউ, বিএনপিও বা কেউ আমাদেরকে ওই ইয়া দেয় না, ওনাকে কটাক্ষ করে না, জানতো সবারই, পরিবার তো সবারই আছে। আপনার বলতেছে যে এই সকল জিনিসের ধ্বংসযজ্ঞ আমাদের কাছে ইনফরমেশন আছে, যেটা বিদেশ থেকে বাইরে এদের প্রভু আছে, এদের এদের অর্থে এদের ইশারায় এটা করা হয়েছে, এবং এটার মধ্যে মাস্টার মাইন্ড হচ্ছে ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত এবং এস এম জাহাঙ্গীর। এমন হতো যে এস এম জাহাঙ্গীর আগে আমি পরে তাও বুঝতাম যে না, জাহাঙ্গীর আঙ্কেলের নামে 329টা মামলা। আমার নিজের উপর খুব মায়া লাগছে, আপনার নিজের উপর মায়া লাগে কিনা বলতে পারবো না, আমাদের নিজের উপর খুব মায়া লাগছে। কারণ আমি যা দেখছিলাম তখন আমার খেয়াল হচ্ছিল যে আমাকে প্রথম যে চোখ বাঁধে তখন রিমান্ড আসে নাই, তো এই গালি গালা যেগুলোর মাঝখানে, কারণ ওরা প্রথম দিক ক্যারেক্টার অ্যাসাসিনেট করে খুব খারাপভাবে, তখন বলছে রাখেন এগুলো না, ও অনেক দিন এখানে থাকবে, হারুন স্যার ওর জন্য অনেক কিছু তৈরি করে রাখছে। ওই সময় তো আমার বাকি যে আপনার 1 নাম্বার কেসের পরে
সেকেন্ড কেস এটা। এখানে যে কি হতে পারে, আমি আমার মাকে এমনি ছিল, আমি আমার মারে বললাম, মা একটা অথর্ব সন্তান, আমি জীবনে কিছুই করতে পারি না, তুমি আমার মা বাবা কারোর জন্য আমার মাফ করে দেবো। আমার সম্ভব না, কারণ আপনার শখ থেকে শুরু করে আমার আমার সবসময় নখ ছোট, আমার একটু ইয়া থাকে, নখ ছোট কেন, যদি শখের ইয়া পায় না, এটার জন্য মায়ের আপনার শুধু ছুতা লাগে ভাই, আপাত মস্তক, এটার কোনো রিজন নাই। ওই দিন আনার পরে মানে আল্লাহ খোদা বলল আলামিন উত্তম পরিকল্পনাকারী সব থেকে। আমার রিমান্ডের ওই দিন ডিবি হারুনের বদলি হয়, কারণ 9টার পরে নাই তো, সে 5টার সময়। আমি তো চিন্তা করছিলাম যে ভাই আজকে তো যেটার ব্যাপারে শুনছি এইটাতে ধরেন আমার আর মানে বাকিগুলার কিছু নাই। ওরা আবার এমনি দেখা দিত ইশারা করে, আজকে এটা কালকে ওইটা, এমনি এমনি। তো আপনার মুখ বাঁধা, আপনার পানি দিয়ে আপনার পিটায়, এগুলা সবগুলার ওনারা কোত্থেকে এগুলো যদি ইয়া করে বা যেভাবে তারা করে, তো এগুলো সব দেখতাম যে আপনার পুল ইয়াতে কাশ্মীরে, ওখানে ইন্ডিয়ান ইয়ারা যেমন আপনার কাশ্মীরি ওদেরকে যে পিটায় না, ফরম্যাট কিন্তু আমি পরে দেখছি যে একই স্টাইল। পরে বুঝলাম যে মানুষের দোয়া, মানুষের, আমি যে এখন বের হই না তাকায়, সানিয়াত নাম এটা দেখে চিনে, অনেকে আসে, ভাই অনেক করছেন দেশ স্বাধীনতা। এই হাসিটা থাকা রাখা খুব জরুরি আমাদের। আমি তো একটা প্রিভিলেজ সান দেখে আপনার সামনে বসে আছি, সামহাও আমার এটা হয়েছে, আমার তো খারাপ অনেকের হয়েছে। ওই বাচ্চাদের, ওই ছেলেদের বা অনেকের মারা বলতে পারবেন তাদের সন্তান কোথায়। আমার একটা আকুতি সবার কাছে, যে যেখানে পান আপনার পাশের জনটা কেমনে আছে, যদি ইনজুর হয়ে থাকে প্লিজ খোঁজ খবর নেন, না হলে আপনার কাউকে না কাউকে বলেন। কিছু পারি বা না পারি, অন্যায় বা খারাপ বা অন্য কিছু যেন কোনোদিন আমাদের দ্বারা যেন না হয় বা চিন্তা যেন না আসে, আল্লাহ যেন ওই জিনিসটা রাখে। এই জন্য আপনার কাছে, দেশবাসীর কাছে সবসময় দোয়া আর কি, চাওয়া আর কি। হসপিটাল যখন জানাজানি হয়ে গেল, তখন হসপিটাল ওনারাও একটু বলে, আপনি একটু যদি পারেন আপনি কোথাও একটু সরে যান। ভালোর জন্যই বলছি। হ্যাঁ, ওনারা বলে আপনি একটু সরে যান। তখন আমি এত অসুস্থ, কোথায় বা যাবো। যাই হোক, এখানে আমি লুকিয়েছিলাম, তারপরে ওই রাতে 28 তারিখ রাত, রাতে আমার তো এমনি একটা চিন্তা, মানে এতদিন পর্যন্ত, সেই 25 তারিখে দেখলাম, তারপরে তো রিমান্ড চলছেই। তা আমি কল্পনাও করিনি আসলে এত, আসলে দোয়া করব নাকি অন্য কিছু চিন্তা করব না আল্লাহর কাছে। এখন হঠাৎ করে আমি নামাজ শেষ করে, তখন তো অনেক রাত, প্রায় সব নামাজ পড়ে একটু তাহাজ্জুদ পড়ে ফোন বেজে উঠলো। মানে এরকম একটা নাম্বার না, জাস্ট 24400 এরকম, এরকম অনেকগুলো জিরো এসে। তা আমি আর অত দেখিনি, বুঝছেন, কারণ আমার ছেলেকে নিয়ে গেছে, আমার কোত্থেকে ফোন আসে, সবাই জানতে যাচ্ছে, সবাই কিন্তু তারপরেও আমাদের ফোন অত আসছে, আমরা ফোনে কারোর সাথে কথা বলতাম না। পরে আমি বলছি কি হ্যালো, কে, হ্যালো, সালাম টালাম, আপনার কোনো আওয়াজ নাই, কিন্তু কে বলছেন, কার কান্না শোনা যাচ্ছে, কে চিৎকার করে, কে বলেন তো, কে। তখন আমি আরো জোরে জোরে বলতেছি, এরকম 4-5 বার বলার পরে আস্তে ফোনটা রেখে দিল। তখন তো আমার এতটুকু ইয়ে ছিল না, আমি বলছি আল্লাহ কি জানি না, বলতে পারবো না, আল্লাহ তুমি হেফাজত করো। আসলে আজকে এত কিছু শুনলাম, সব কিছু তো আর আমার ছেলে আমাকে বলে নেই, এত কিছু জানলাম, রিমান্ড কী জিনিস, কীভাবে নিল, কীভাবে তাকে কষ্ট দিল। আমাদের মানে আমার সন্তান তো আল্লাহর রহমতুল্লাহ বেঁচে আছে, আল্লাহ বাঁচায় রাখছে, তারপরও আমাদের পাশে আছে, আমাদের একটা সান্ত্বনা। ধরেন যাদের সন্তান একেবারেই হারিয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, সেই সাইদের মার কথাই আপনি চিন্তা করেন একটু। আমার ছেলেকে যখন নিচ্ছে, আমার কাছে কী রকম লেগেছে, কোথায় কোথায়। সাইদের যখন সাইদই মারা গেল, সাইদের পরিবারকে, আমার পরিবারের তরফ থেকে আমি
সমবেদনা যেন আল্লাহ যেন ওনার পরিবারকে শোক সইবার একটা শক্তি দান করে। অনেকেই মারা গেছেন আমাদের বেগমগঞ্জে 5 জন মারা গেছে, না 11 জন 11 জন মারা গেছে আমাদের। আমরা ওদের খোঁজ খবর নিয়েছি। কত বড় যারা ধরেন যাদের পা নাই, যাদের চোখ নাই, অনেক কেউ দেখেছি। আপনি হ্যাঁ তো হাসপাতালে যান হ্যাঁ, ওদেরকে যখন নিয়েছে আল্লাহ যেন ওদেরকে ভালো করে। একটাই বলবো, আমরা যেন ওদের চিকিৎসার ব্যাপারে আমরা আমাদের হইতে যতটুকু পারবো খোঁজ খবর নেওয়া, কারণ আমরাও একটা আমাদের এত বড় একটা দল, জাতীয়তাবাদী দলের একটা মানে এত বড় দল, আমরা ব্যক্তিগতভাবেও অনেকে খোঁজ খবর নিই, চেষ্টা করবো। আল্লাহর রহমতের চেষ্টা ত্রুটি হবে না। সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, কারণ ওরাও আর এক মায়ের সন্তান, কেমন কতদিন পর্যন্ত এই মারা এত কষ্ট সহ্য করবেন। একটা আমি তো ধরেন একটু হাত ধরে টেনে নিয়ে যাই কোথাও, আমি তো দেখি, কিন্তু ওই মাগুলা কী করে। আরেকটা কথা বলতে চাই, আমার বাংলাদেশ নয় শুধু, আমি একদিন হয়তো মরে যাব, মরে তো যাবে সবাই, মানুষ মাত্রই মননশীল। আমার সন্তানরা কি আমাকে মনে রাখবে? আমি চাই যে প্রত্যেক মায়ের যেন, মার যেন একটা সাহস থাকে, সন্তানদের একটা ভালো কাজের একটা উৎসাহ থাকে, যেন আমার সন্তানরা ভালো থাকুক। আমরা কিন্তু ভালো কাজের জন্য উৎসাহ দেব। অসুখ বিসুখ, মানুষের জেল, সব কিছুই হতে পারে মানুষের জীবনে, কখন কি হয়ে যায়। আমার এটাও একটা আজকে আন্দোলনের জন্যই কিন্তু আমার সন্তানকে নিয়ে গেছে। আন্দোলন কারা করেছে? আমাদের সেই ছোট ছোট বাবুরা আন্দোলন করেছে। আমি ওদেরকে বাবুই বলবো আমার কাছে। ধরেন আমাদের কেউ যে আন্দোলন করেনি, পিছনে তো ছিল এত বড় দল, আপনার অন্যান্য দলরা ছিল, আপনার শরিক দল ছিল, 14 দলের কথা বাদে দেন আপনি। এটার নাম আমি উচ্চারণও করতে চাই না, অন্য নাম তো দূরের কথা। যার ভিতরে মনুষ্যত্ব নাই, যার মতো মায়ের কোনো মমতা নাই, উনি তো একজন মা ছিলেন, উনি মা নামে কলঙ্ক। যিনি মায়েদের মুখ খালি করেছেন, উনি মায়ের কি বুঝবেন বলেন তো? ওনার সন্তানেরা থাকে সেই বিদেশ, সেই কোটি 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 টাকার কোনো শেষ নাই, আর খারাপ কাজে তো শেষে নেই, আপনারা নিজেরাই দেখেছেন। আজকে আমার সব মায়েকে আমি বলবো, বিশ্বের যত মা আছেন সব মায়েরা যেন অন্তত এতটুকু মনে করে যে ওই আরেকটা মা ছিল, আমাকে আপনারা ভুলবেন না। আমিও চাই আমার সন্তানরা যেন ওইভাবে থাকুক, তাদের সাহসিকতার সাহস পায় সবসময়, মারা যেন তাদেরকে সাহস দেন। আর আমাদের যারা এই ছোট বাংলাদেশ না, আমাদের মনের বাংলাদেশ অনেক বড়। বাংলাদেশ শোনার কারো একা না, আপনারা দেখেছেন অনেক কিছু, অনেক পড়েছেন। আমি আসলে অত জানি না, যা দেখেছি আমাদের এলাকাতেও কিন্তু আমাদের সন্তানের মতো আছে। কিছু হলেই ইভেন আমার এটা দেখে এলাকা থেকে আমার আত্মীয় স্বজন যারা বাচ্চারা আছেন, বড় মা আমরা কি যাবা না? মানে এখনই তো যাওয়ার সময়, আর কখন যাবা? এখনই তো যাওয়ার সময় তোমাদের, তোমরা এখন যাও, নেমে পড়ো সবাই। ওরাও সবাই যার রয়েছে, যারা তাদের রয়েছে চলে গেল। এবং আপনার 6 তারিখ মানে এগুলো তো উচ্ছ্বাস, মায়েদের কত মারাই পর্যন্ত আমাকে ফোন করেছে যে আপনি এটা কী করলেন। আমি কিন্তু আসলে কি করলাম মানে, হ্যাঁ আমি আবার অত বুঝি নাই যে কি করলাম এতটুকু। যারা আমার এই স্মৃতিটা আমার রেখেছেন, সে যেই হোক, এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। সাথে আমার সন্তানদের, আমার পরিবারের জন্য, শুধু আমার সন্তানের জন্য নয়, সব মায়ের সন্তানদের জন্য আমি দোয়া করব। ওদের মায়ের বুকটা যেন সবসময় পুরা থাকে, ভরা থাকে, ওনারা যেন সব সময় ওনাদের সন্তানের জন্য, সন্তানদের পাশে থাকে। এবং ওনারা সন্তানদেরকে এমন উপদেশ বা এমন একটা দৃষ্টান্ত রেখে যাবেন, তো সন্তানদের জীবনে যেন পিছু উঠতে না হয়। আমরা আরও দেখেছি যেসব সন্তানরা আপনার ধরেন, তখন তো আপনার আমাদের কাছে এসছেন যারা, কথা বলেছেন যারা, অন্যান্য যারা সন্তানই না, শুধু আমাদের সন্তানের বাবারা, সন্তানের মারা, ওরা সবাই সব কিছু সব সময় যেন এই দেশের প্রতি, এবং সবারই খোঁজখবর ওনারাও যেন রাখেন। আমরা তো আছি, এবং আমার এই আকুল আবেদন সবসময় থাকবে। এই যে একটা জিনিস করে গেল, পঙ্গু করে গেল, এদের শাস্তিটা কীভাবে হবে? যারা করে গেছেন, কে দেবে এদের শাস্তি? যারা এখনও জেলে আছেন, ওনাদের কি হচ্ছে আমরা তো দেখি না। আমরা সবসময় বর্তমানে অন্তর্বর্তীকালীন ওনার কাছে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যাদের মায়ের বুক খালি করেছেন, যাদেরকে মেরেছেন, যাদেরকে অন্ধ করেছেন, যাদেরকে আহত করেছেন,
নামরা যেন ওরা যা পঙ্গু করেছেন, নিহত করেছেন, ওদের জন্য একেবারে যেন আপনার উচ্চ একটা উচিত শিক্ষা হয় এবং উচিত শাস্তি হয়। আমার এই কামনা সবার কাছে, সব মায়েদের কাছে এবং সবার কাছে। কালবেলার আমি অনেক আগে থেকে অনলাইন ফলোয়ার ছিলাম, আছি। সবাই ভালো থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখবেন। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। দেশ স্বাধীন আছে, সার্বভৌমত্বটা রক্ষা করা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। ইনশাল্লাহ আমরা রাখবো সবাই মিলে। এই দেশ আর ফিরত পিছনে যাবে না ইনশাল্লাহ।